চলো চলো। 41 বছর অব্দি জীবনটা একরকম ছিল, পুরো জীবনটা 360 ডিগ্রি টার্ন হয়ে গেল। এই দুরুনির সঙ্গে অভ্যস্ত হওয়াটাও তো একটা এক্সারসাইজ। হ্যাঁ, মানে বরাবরই এটা বিশ্বাস করেছি যে অভিনেতারা বিশেষ করে তারা যদি জমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে গ্রাউন্ডেড আর না থাকে, তাহলে মানে আমাদের অভিনয় জীবনের জন্যই মুশকিল খুব। কারণ আমাদের যা কিছু রসদ এবং শেখা সেটা তো চারপাশ থেকেই। এবার সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আস্তে আস্তে যদি খুব ছোট্ট একটা বাবলের মধ্যে আমি বাস করতে শুরু করি, তাহলে কিন্তু জগৎ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। সেটা আমার নিজের জন্যে ভালো না। কিছু জিনিস যেগুলো পারি না আর করতেই, যেরকম বললাম পাবলিক ট্রান্সপোর্টে আমি আর যেতে পারি না, ওইটুকু বাদ দিয়ে যতটা যা মেনটেন করা সম্ভব সেটা করি। এবং হ্যাঁ, সত্যি যেগুলোতে অভ্যস্ত হতে হয়েছে তার জন্যে একটু বেগ পেতে হয়েছে আর কি, মানে যেটুকু চেঞ্জ করতে হয়েছে। কারণ আমি কিন্তু মানে এটা বলবার জন্য বলছি না যে ওই যে অটোতে করে যাওয়া রাস্তায় এমনি আমি সন্ধেবেলা, আমার সারাদিনের মধ্যে সন্ধে সময়টা খুব প্রিয়। আগে যখন কাজ থাকতো না, আমি সন্ধেবেলা রাস্তাতে এমনি হাঁটতাম, মানে কোনো উদ্দেশ্য ছাড়া। সেইগুলো এখন আর করতে পারি না, তো সেগুলো মিস করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেই জন্য বাইরে গেলে, এই দুদিন আগেই বম্বেতে গিয়েছিলাম। এবার বাইরে তো আমাকে বাঙালি ছাড়া খুব বেশি চেনেন না, বেশিরভাগই বাঙালিরা চেনে। কিছু কিছু আমি দেখেছি একেনবাবু এত জনপ্রিয় হয়েছে বলে অনেক অবাঙালিরা যারা থাকেন বাইরে তারাও দেখেছেন, চিনতে পারেন, কিন্তু সেটা সংখ্যা কম। তো বম্বেতে গিয়ে যেমন আমার প্রথম যেদিন গিয়ে পৌঁছলাম সেদিনকে বিকেলবেলাটা আমার ফাঁকা ছিল, তখন রাস্তায় হাঁটলাম। তখন ইচ্ছা করে, দরকার নেই মানে অটোতে না উঠলেও চলে, একটু অটোতে উঠলাম, রাস্তায় দাঁড়িয়ে খেলাম, সেইগুলো মজা লাগে। এইগুলো গৌতম না, আগে যখন অনেকের ইন্টারভিউতে এগুলো পড়তাম আমার মনে হতো কি এগুলো ন্যাকা। মানে এখন গাড়িতে চড়তে পারি, পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারি না, এখন এইটা পারি না, এটা অনেকে বলতেন। আমার মনে হতো যে ন্যাকামো করছে, কিন্তু সত্যি লাইফ থেকে যেটাই চলে যায় সেটার জন্য কিন্তু একটা আফসোস থাকে। আর বিশেষ করে এটা যখন মনে করি যে এটা থাকলে লাইফে আমি যে পেশায় আছি সেটাতে আমার সুবিধাই হতো, কিন্তু করতে পারছি না, সেটার জন্য আফসোস হয় সত্যিকার। আফসোস হয় কি এটা ভেবে যে বাবা মা তো দেখে শুনে একটা সুন্দর নাম দিয়েছিলেন অনির্বাণ, সেটা চেঞ্জ হয়ে গেল একেন। না, এটা কিন্তু একদম প্রথম যখন আমি মানে লোকজন আমাকে চিনছেন, তখন যখন রাস্তাঘাটে প্রথম একেনবাবু বলে ডাকতেন, তখন খুব আনন্দ পেতাম যে হ্যাঁ আমাকে রেকগনাইজ করছে। তারপরে একটা সময় এলো যে সময়টা আমি একটু বিরক্ত হতাম, কি আমার নামটাই ভুলে গেছে, আমাকে একটা চরিত্র বলে ডাকছে, এটাও একটা সময় মনে হয়েছে। তারপরে দেখলাম যে যারা তখন অ্যাকচুয়ালি এটার কারণটা খুব স্পষ্ট আমার কাছে, যে আমি 2018 থেকে অভিনয় করছি। তো একজন অভিনেতার যে টোটাল জীবন থাকে সেই হিসেবে ভাবলে খুবই অল্প কয়েক বছর, তার মধ্যে কোভিড গেছে, তার মধ্যে আমি একেন চরিত্রটা 11 বার করেছি, 8 বার ওয়েব সিরিজে করেছি, 3টে ছবি করেছি। আমাকে যে দর্শকরা পছন্দ করেন তারা সবচেয়ে বেশি আমাকে এই 11 মানে এটা বার্থ সার্টিফিকেট এবার চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেরকম অবস্থা। তো আমি এটা বুঝতে পারি যে আমি যখন অন্য চরিত্রে অভিনয় করি তখনও দর্শকরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, বলেন যে এই চরিত্র পাড়াতে কি বলে ডাকছে, একেনদা না অনির্বাণ? না, অনির্বাণই বলে। হ্যাঁ, খুব পরিচিত মহলে ওটা বলে না। এখন রাস্তাঘাট অনেকে আমি পরে বুঝতে পারলাম, যখন ওই সময়টা একটুখানি মন খারাপ হতো যে কেন আমাকে আমার নিজের নামে ডাকছে না, তখন বুঝলাম যে আমাকে যে একেন বলে ডাকেন সেটা তো অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে, আমাকে তো টিজ করার জন্য ডাকছেন না, তো সেটা ভালোবাসা থেকেই বলেন। অরিজিনাল একেনের স্রষ্টা তিনি হঠাৎ করে তার মৃত্যু হয়েছে, সো একেন বলতে পৃথিবীতে পড়ে আছেন আপনি। একদম শুরু থেকে এই ফ্র্যাঞ্চাইজি সাথে আমরা যে কজন যুক্ত আছি তার মধ্যে একদম শুরু থেকে, মানে এই 11 বারই যারা কমন আর কি রিপিট হয়েছে, সে তার মধ্যে আছি হচ্ছে আমি আর যিনি চিত্রনাট্য লেখেন পদ্মনাভ দাশগুপ্ত। এরা দুজনেই 11 বারই আছেন। প্রথম দিকে পরিচালক কয়েকবার চেঞ্জ হয়েছেন, এখন তো জয়দীপ মুখার্জি উনি পরিচালনা করেন এই ফ্র্যাঞ্চাইজিটা। এই যে ছবিটা, আপনার ছবিটা এত মন্দার বাজারে আপনার ছবিটা হিট হলো, সেরকম কোনো প্রচার ছাড়া, আমরা পুজোর সময় কিছু বাংলা ছবি নিয়ে এমন প্রচার দেখলাম যেন মনে হলো যে রোমিও জুলিয়েট আর বেনহার রিলিজ করেছে।
তো আপনার ছবি কোনো প্রচার নেই অথচ এতটা ব্যবসা করলো, এবার কি একটু প্রেশার টের পাচ্ছেন? কারণ এতদিন আপনার উপর কোনো প্রেশার ছিল না, আপনি একটা বাইরের লোক এসে একটা নতুন স্পেসে এসে জায়গা ক্রিয়েট করছেন, কিন্তু এবার ওই স্পেসটা আপনার উপর বাজি ধরছে, এবার কিন্তু প্রেশারটা কি টের পাচ্ছেন? না, যারা বাজি ধরছে প্রেশারটা তাদের, আমি তো আমি ওরকমভাবে ভাবিনি। সত্যি কথা যেটা বললেন যে এটা প্রচারের ব্যাপারে, আমি এই ছবিটা যখন মানে থার্ড ফিচার ফিল্ম হিসেবে এটা থার্ড ছবি, যখন এটা এলো তখন এনাফ প্রচার হচ্ছে না বলে আমি একটু মানে কি তো হোর্ডিং নেই বেশি, কয়েকটা মাত্র। ওরা কনফিডেন্ট ছিল যে লোকজন ওয়েট করছে এটা কবে আসবে বলে দেখার। তো প্রচার ইভেন আপনি যদি খেয়াল করেন, আমার মনে আছে সেটা হচ্ছে যে প্রথম সপ্তাহে মানে ছবিটা যেদিন রিলিজ করলো সেই প্রথম সপ্তাহে কিন্তু হোর্ডিং ছিল না, ওটা সেকেন্ড সপ্তাহ থেকে পড়তে শুরু করলো। এবং শুধুমাত্রই মানে যে বুকিং ওপেনের সঙ্গে সঙ্গে যে পরিমাণে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল, সেটাতে ওনারা বুঝতে পারলেন যে ওনারা যেটা ভেবেছিলেন তার থেকেও বেশি এটা লোকজন গ্রহণ করেছেন। তো আমি না ওইটার মধ্যে ঢুকতে চাই না, মানে ওই অঙ্কটার মধ্যে যে আমাকে এই ছবিটা হিট করেছে, ওইটা হয়েছে, তাহলে আমাকে এই করতে হবে। কারণ ওইগুলোর মধ্যে না নিজেকে ইনভেস্ট করলে আমার যে অ্যাকচুয়াল কাজ সেটা হ্যাম্পার্ড হবে। মানে আমি তো মেনলি অভিনয় করতে চাই, এত কাজের অফার পাচ্ছি, তার মধ্যে কিছু করতে পারছি, কিছু সময়ের অভাবেই সিম্পলি করতে পারছি না। তখন আমার যদি অ্যাটেনশনগুলো আমি ওইগুলোতে দিই তাহলে অ্যাকচুয়াল কাজটা মানে ব্যাঘাত হবে তার। তো আমি ওটাতে ঢুকতে চাই। যে বাপুজিনগর সোসাইটির পুজোতে এলেন, কালকে থেকে কালী পুজো, কি চাইবেন বা কি চাইছেন মায়ের কাছে? এটা ভেবে দেখিনি, এরকম ভাবে আমি কখনো প্রার্থনা করি না নিজের জন্যে কিছু। তবে এখন সত্যি আমার যদি মনে হয় যে ভেবে দেখতে গেলে যে কি প্রার্থনা করতে পারি, তাহলে এত যে চারপাশে অশান্ত হয়ে আছে লোকজন, সমাজ, এবং আমাদের মধ্যে সহিষ্ণুতা কমে গেছে তো খুব। হ্যাঁ, মানে আমরা একজন আরেকজনের বিপরীত মতকে শ্রদ্ধা জানাতে পারি না। মানে আমি যেটা বলছি সেটাই একমাত্র ঠিক। আপনি যদি ভুল বলেন তাহলে আপনি ভুল। আমি একবারও একটা ভেবে দেখতে চাই না যে না ওনার যখন লজিক আছে তাহলে উনি যখন বলছেন ওনারও তো একটা দিক হতে পারে, এবং দুটো দিকই থাকতে পারে সাথে সাথে, এবং সেটাকে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা যায়। আপনি আমার উল্টো মত পোষণ করেন মানেই হচ্ছে আপনি আমার শত্রু। এইগুলো কিন্তু আস্তে আস্তে এত সমাজে বেড়ে গেছে। আমার যদি প্রার্থনা করার কিছু থাকে তাহলে আমি বলবো যে এইগুলো সরে যাক সবাই। আমি এখনো বিশ্বাস করি যে আমাদের একটাই পৃথিবীতে জীবন এসেছে, মানুষ মানে আমরা এই জীবন পেয়েছি, সেটা যত সহজভাবে সুন্দরভাবে আমি অন্যের উপকার না করতে পারি, অ্যাটলিস্ট অপকার না করি, এটুকুও যদি, এটা আমার মায়ের শিক্ষা। মা বরাবর, আমার মা এখন আর জীবিত নেই, কিন্তু মা বরাবর এটা বলতো যে আমার মা স্কুলের টিচার ছিলেন। সাধারণ পরিবারের যেটুকু ধর্ম বলে যেটুকু আমাদের, হ্যাঁ মানে যেটা আমরা মানি মেনে চলি সেটুকুই ছিল। আমার মা একটা খুব অদ্ভুত কথা বলতেন, আমি সেটা আর কাউকে কখনো বলতে শুনিনি। সেটা হচ্ছে ধর্ম যে কথাটা বলি, একটা তার মানে হয় রিলিজিয়ান, আর একটা আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি ফিজিক্সে ধর্ম বলে আর একটা কথা হতো, সেটা হচ্ছে ফিচার্স, মানে তোমার বৈশিষ্ট্য। সেটাকেও কিন্তু আমরা ধর্ম বলি, রাসায়নিক ধর্ম, হ্যাঁ বলি না এগুলো, তো সেটা হচ্ছে ফিচার্স। তো সেইটা দিয়েও কিন্তু তুমি ধর্ম ভাবতে পারো যে তোমার ফিচার্স কি কি, তোমার কোয়ালিটি কি কি, তুমি কোন জিনিসকে গুরুত্ব দাও বা গুরুত্ব দাও না, মানুষ হিসেবে তোমার বৈশিষ্ট্য কি কি, সেটাও কিন্তু তোমার ধর্ম হতে পারে। তো সেইটা আমার খুব পছন্দের একটা কথা। এটা আমি কোনো মানে মনীষীর কাছে শুনিনি, আমার মায়ের কাছে শুনেছি। তো আমার মনে হয় যে সেই ধর্মটা, আধুনিক সময়ে আছেন, আপনার সঙ্গে বহু কাজ করেছেন, অনির্বাণ ভট্টাচার্য সম্পর্কে অনির্বাণ চক্রবর্তী কি মনে করেন?
অনির্বাণ অনেক আমার থেকে মানে বয়সে ছোট, কিন্তু আমার থেকে ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র। মানে আমি যখন চাকরি করি, অল্প অল্প থিয়েটার করি, ও কিন্তু তখনই থিয়েটারে একজন বিখ্যাত অভিনেতা, এবং আমার অনেক আগে ও ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছে। প্রথম প্রথম তো এমনও হতো যে কতগুলো মজার ঘটনা ঘটতো, যে অনির্বাণ আছে শুনলেই লোকজন ধরে নিতেন যে ওই অনির্বাণ আছে, মানে আমাকে চিনতেন না এবং আমার নামও জানতেন না। এমনও হয়েছে যে আমাদের কোনো শুটিং শুরু হওয়ার আগে যে কস্টিউমের ট্রায়াল এইসব করা হয়, তখন বলেছে অনির্বাণের আজকে লুক সেট আছে, তো বলছে হ্যাঁ অনির্বাণের মাপ তো আছে আমার কাছে। কস্টিউম যিনি ডিজাইনার উনি বলেছেন, আমি গিয়ে দেখছি অনেক লম্বা লম্বা প্যান্ট, অনেক লম্বা লম্বা শার্ট, মানে উনি কনফিডেন্ট যে অনির্বাণ যদি হয় তাহলে ওই হবে। তো ও আমার সাথে ওর সাথে আমি থিয়েটারে বেশিরভাগ করেছি, যখন আমিও থিয়েটার করতাম ও থিয়েটার করতো। তারপরে তো এই জগতে আসার পরেও হয়েছে, ও খুবই শিক্ষিত এবং স্কিল্ড একজন অ্যাক্টর। অনির্বাণ, আপনাকে ছেড়ে দেবো, কারণ এরপর আরও টানলে এটা পডকাস্ট হয়ে যাবে, অলরেডি হাফ পডকাস্ট হয়ে গেছে। যে একজন, এই যে আপনার জীবনটা, যে রঙ্গমঞ্চের একজন অখ্যাত অভিনেতা হঠাৎ হয়ে গেল একজন প্রায় বলতে গেলে মুভি স্টার, এই যে জার্নিটা, এটা ভাবলে কিরম মনে হয়? ভালো লাগে। আমার মনে হয় যে এটা যদি দেখো, আমি তো অ্যাকচুয়ালি না অনেক কিছুই করিনি যেটা অনেককে করতে হয় ফিল্ম জগতে এই জায়গাটুকু পাওয়ার জন্যে। আমি সেই অর্থে স্ট্রাগল প্রত্যেক মানুষের থাকে। আমি যখন চাকরি ছেড়ে দিলাম 2017-তে, তখন আমি তো একটা রেগুলার মাইনে পেতাম। থিয়েটার করব বলে যখন ছেড়ে দিলাম, তখন এই মাইনে থেকে আমি থিয়েটার করি। বলেননি যে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? না, আমি সেই দিক থেকে একটু ভাগ্যবান যে আমার স্ত্রী ছিল না। হ্যাঁ, তো বাধা কেউ দেয়নি। বাবা মাকে বলেছিলাম যে আমি এরকম করতে চাইছি, আমার বাবা পুরো মানে যতদিন পর্যন্ত তারা ছিলেন, তারা আমি যা করতে চেয়েছি আমাকে কখনো কিছুতে বাধা দেয়নি। মানে সমস্ত এই জগৎ সম্বন্ধে ওনাদেরও কোনো আইডিয়া ছিল না, কারণ ওনারাও তো থিয়েটার করেননি, ফিল্ম করেননি, ওরা চাকরি করেছেন। কিন্তু এইটুকু বিশ্বাস ছিল যে আমি যদি কিছু করি তাহলে খুব ইচ্ছা থেকে করতে চাইছি, এবং হয়তো আমার পক্ষে যতটা সম্ভব সেই চেষ্টাটা আমি করব। তো আমাকে বাধা দেননি কোনো। তো কি বলছিলাম তার আগে? এটাই যে জীবনটা কিভাবে। হ্যাঁ, এবার এইটা আমি একটা জিনিসই মনে হয়েছিল যখন, ওই যেটা বলছিলাম, সরি, যে আমি একটা রেগুলার মাইনে, ভালো মাইনে পেতাম, তার থেকে দুম করে এমন চলে এলো যে প্রথম মাসে যখন ছেড়ে দিলাম, তখন সেই মাসে আমি হয়তো 2টো থিয়েটারের শো করে আমি হয়তো 2000 টাকা, 3000 টাকা এরকম করে পেয়েছি, মানে টোটাল একটা শো থেকে, কিন্তু না। তো সেটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম যে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমি ঝাঁপ দিয়েছি, আমাকে এইগুলো ফেস করতে হবে। আমি সেই লাইফটা, সেই স্টেজটাকেও এনজয় করেছি। আমার স্ট্রাগল বলতে গেলে সেরকম, কিন্তু আমার প্রচুর সহ অভিনেতা, আমার বন্ধুরা, তারা তাদের অল্প বয়সে যে পরিমাণ যুদ্ধ চালিয়েছেন প্রত্যেক দিন বেঁচে থাকার জন্যে, আমি তাদের যে গল্প শুনেছি, আমি সেই পথে আমাকে যেতে হয়নি কখনো। আমি বরাবরই বিশ্বাস করেছি সেটা হচ্ছে মন থেকে যেটা চাইছে, মন যেটা করতে চাইছে, একটাই জীবন, চেষ্টা করে দেখি যাতে আরও যখন বয়স হয়ে যাবে তখন না এটা রিগ্রেট করি যে আমি তো চেষ্টা করেও দেখলাম না। চমৎকার, একটাই জীবন, চেষ্টা করে দেখি যাতে পরে মনে না হয় যে চেষ্টাই করলাম না। অসাধারণ। একটা অনির্বাণকে একটা জোর হাততালি দেবেন আমাদের এই কথা।